নমস্কার। আজকে একটা কবিতা দিয়ে আরম্ভ করি। আগে মেয়েগুলো ছিল ভালো, ব্রত ধর্ম করত সবে, একা বেথুন এসে শেষ করেছে, আর কি তাদের তেমন পাবে? যত ছুরিগুলো তুড়ি মেরে কেতাব হাতে নিচ্ছে যবে, তখন এ বি শিখে বিবি সেজে বিলাতি বল কবেই কবে। এখন আর কি তারা সাজিয়ে নিয়ে সাজ সিঁজতির ব্রত গাবে, সব কাঁটা চামচে ধরবে শেষে, পিঁড়ি পেতে আর কি খাবে। ও ভাই, আর কিছুদিন বেঁচে থাকলে পাবেই পাবে, দেখতে পাবে এরা আপন হাতে হাঁকিয়ে বগি গড়ের মাঠে হাওয়া খাবে। 1849 সালে বেথুন সাহেব মেয়েদের জন্য একটা স্কুল করেন কলকাতায়। উচ্চ বর্ণের হিন্দু মেয়েরা এবং ব্রাহ্ম মেয়েরা সেখানে পড়বে। আর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার বড় মেয়ে সৌদামিনীকে সেখানে ভর্তি করেছিলেন। এই কবিতাটি ঈশ্বর গুপ্ত লিখেছিলেন 1850 সালে, ভয় পেয়ে যে মেয়েরা অন্তঃপুর থেকে এখন বাইরে এসে শিক্ষা লাভ করে আধুনিক হয়ে কি জানি কিরকম হবে, সেই ভয়েরই নমুনা এই কবিতাটি। দেবেন্দ্রনাথের আরেক মেয়ে স্বর্ণকুমারী, তার মেয়েরা এই স্কুলে পড়তেন এবং সরলা দেবী চৌধুরানী তিনি বেথুন স্কুলে পড়তেন। তিনি তার আত্মজীবনী জীবনের ঝরাপাতা লিখেছিলেন অনেক পরিণত বয়সে। হ্যাঁ, তিনি কিন্তু ঠাকুরবাড়ির অনেক নিয়মকানুন ভেঙেছিলেন। ঈশ্বরগুপ্ত বোধহয় পুরোটা মিথ্যে বলেননি, একটা ভীতি তো ছিলই, কারণ তখনকার দিনে সরলা যা করেছিলেন কোনো মেয়েই তা করতে পারত না। একদিন ভাদ্র মাসে ললিতা সপ্তমী তিথিতে মহর্ষির আরেকটি দৌহিত্রীর আবির্ভাব হলো বাড়ির সূতিকা গৃহে। বাড়ির ভেতরে তেতলার একটি রোদ ফাটা কাঠের ঘরে। তার দরুন বিশেষ কোনো সাড়া পড়ল না মহলে মহলে। কারো না কারো জন্ম নিত্য ঘটনায় বিরাট পরিবারে। নৈমিত্তিক আচরণ সকল বাঁধা দস্তুর মতো অনুষ্ঠিত হতে থাকলো। ব্রাহ্ম ধর্মের নূতন পদ্ধতিক্রমে জাতকর্ম সংস্কার ও উপাসনাদি হলো, আবার আটকৌড়ে হলো। এদিকে সদ্যজাত শিশুকে সনাতন সর্ষে তেলে জবজবে করে রোজ একবার সূতিকা গৃহের বাহিরে আঙিনায় এনে রৌদ্রে রাখা হতে থাকলো। সেকালের ধনী গৃহের আরেকটি বাঁধা দস্তুর জোড়া সাঁকোয় চলিত ছিল। শিশুরা মাতৃস্তন্যের পরিবর্তে ধাত্রীস্তন্যে পালিত পুষ্ট হতো। ভূমিষ্ঠ হওয়া মাত্র মায়ের কোল ছাড়া হয়ে তারা এক একটি দুগ্ধদাত্রী দায়ী ও এক একটি পর্যবেক্ষণকারিণী পরিচারিকার হস্তে ন্যস্ত হতো। মায়ের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক থাকতো না, আমারও রইল না। সরলার বাবা জানকীনাথ ঘোষাল ঘর জামাই ছিলেন না। তাকে দেখে দেবেন্দ্রনাথের খুব পছন্দ হয়েছিল, তাই তাকে ঘর জামাই করার মনস্থ করলেন। পড়াশুনো জানা সুশিক্ষিত একটি ছেলে, কিন্তু জানকীনাথ তাকে বললেন যে দুটি শর্ত আছে। এক হচ্ছে যে তিনি ব্রাহ্ম ধর্মের যে মন্ত্র আছে বিয়ের, সেটি বলবেন না, কারণ ব্রাহ্ম ধর্ম আর হিন্দু ধর্মের মন্ত্রে খুব একটা পার্থক্য নেই। আর দ্বিতীয়ত, তিনি সেখানে ঘর জামাই হবেন না। এখন জানকীনাথের বাবা ব্রাহ্মণ, এদিকে জানকীনাথ ঘোষাল বিয়ে করছেন পিরালি ব্রাহ্মণদের ঘরে। এই ব্যাপারে উনি প্রচণ্ড রেগে গিয়ে ছেলেকে ত্যায্যপুত্র করে দিয়েছিলেন। সরলা বলছেন, বাবা ছেলের ঝগড়া কবে মিটমাট হয়েছে সেটা তিনি জানতেন না, কিন্তু তার ছোটবেলার স্মৃতি আছে। তিনি আসতেন যখন, তার খুব মধুর স্মৃতি।
সরলার প্রথম ছোটবেলার যে স্মৃতি মনে আছে তার মধ্যে একটি ছিল যে 4 বছর বয়সে পড়ে গিয়ে তার সামনের দুটো দাঁত পড়ে যায়, আর সেটাই তিনি লিখেছেন। আহা উহু তো পেলুমই না কারো, উল্টে লাঞ্ছনা শেষ রইল না। দিদি খুব বিজ্ঞের মতো শোনাতে লাগলেন, চিরকাল ফোকলা হয়ে থাকবো, লোকের সামনে বেরোবার যোগ্য থাকবো না। আমারও দিদিদের দাসীবৃন্দ মিলিত হয়ে তার চেয়েও বড় রকম একটা সুনির্দিষ্ট বিভীষিকা খাড়া করলো, বর এসে ফোকলা দাঁত দেখে ফিরে যাবে। মা কোনো সারা শব্দই করলেন না। বাবা মশাই নিচে নেমে আর্নিকাদি লাগিয়ে দিলেন। বলেছি, ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই মায়ের সঙ্গে আমাদের আর সাক্ষাৎ সম্পর্ক থাকতো না। তিনি আমাদের অগম্য রানীর মতো দূরে দূরে থাকতেন। দাসীর কোলই আমাদের মায়ের কোল হতো। মায়ের আদর কি তা জানি নে। মা কখনো চুমু খাননি, গায়ে হাত বোলাননি। মাসিদের ধাতেও এসব ছিল না। শুনেছি কর্তা দিদিমার কাছ থেকেই তাঁরা এই ঔদাসীন্য উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। বড় মানুষের মেয়েদের এই ছিল বনেদি প্যাট্রিশিয়ান চাল। গরিবের ঘর থেকে আসা ভাজেরা কিন্তু তাদের প্লিবিয়ানের হৃদয় সঙ্গে করে আনতেন। ছেলে মেয়েদের সঙ্গে তাদের ব্যবহার আরেক রকমের দেখতুম। সরলা বলছেন যে দিদি বড় মেয়ে, তাই আদুরে ছিল। দাদা বাড়ির বড় ছেলে, সেও আদুরে ছিল, কিন্তু তিনি আদুরে ছিলেন না। তিনি শাসনে শাসনেই বড় হয়েছেন। স্নেহ পেয়েছিলেন তিনি তার ঠাকুরদার কাছে। যখন তিনি গ্রাম থেকে আসতেন, তাদের জন্য গুড়, কাঁঠাল, নাড়ু অনেক কিছু নিয়ে আসতেন। সরলার খুব ভালো লাগতো। সরলা তাদের সিমলা স্ট্রিটের বাড়ির কথা বলছেন, যেখানে জোড়াসাঁকোর তার মামিরা বা তার মাসিরা মার কাছে আসতেন। তিনি বলছেন একটা পালঙ্কের কথা। তাস খেলার অবসরে কাঁচা সর্ষে তেল মাখা টাটকা মুড়ি, ফুলুরি ও বেগুনির রসাস্বাদন, বর্ষা হলে সাঁতলা ভাজি, এই ছিল পার্টির মূল প্রোগ্রামে কোনো কোনো দিন একটু বৈচিত্র্য ঢোকানো হতো গানে বা মায়ের রচিত কবিতা আবৃত্তিতে। আমরা 3টি ভাই বোন ঘুরে ফিরে সেখানে ফস করে একবার হাজির হতুম। যদি এক মুঠো মুড়ি বা এক আধটা ফুলুরি ভুলে আমাদের মুখে কেউ পুড়ে দেয়, কিন্তু আমরা তাদের রাজ্যের মধ্যেই বড় একটা আসতুম না। বেশিক্ষণ দাঁড়াবার হুকুমও ছিল না, চকিতেই সরে পড়তে হতো। বড়দের মজলিসে ছোটদের দখল দেওয়ার নিয়ম বহির্ভূত ছিল। এই পালঙ্ক সম্মিলনী দেখে আমার মনে মনে একটা ধারণা বসে গিয়েছিল, পালঙ্কই হলো প্রত্যেক মায়ের স্বাভাবিক বসবার জায়গা। মায়েরা কখনো মাটিতে বসে না। আমাদের দাসীরা যখন তাদের দেশে তাদের মায়ের কথা বলতো, আমি কল্পনার চক্ষে দেখতুম মেমারি গ্রামে বা বইচিতে বা গুপ্তিপাড়ায় তাদের মায়েরাও এইরকম বৃহৎ পালঙ্কে পা ছড়িয়ে বসে আছে। সরলার বাবা জানকীনাথ ঘোষাল যখন ব্যারিস্টারি পড়তে বিলেত গেলেন, তখন সরলারা সবাই মায়ের সঙ্গে জোড়াসাঁকোয় এসে থাকতে লাগলেন। আর তিনি সেখানের জীবন কীরকম ছিল সেটা বলছেন, যে সকাল 7টায় ঘন্টা পড়তো, সেই সময় তাদের কাপড় চোপড় ছেড়ে উপাসনায় যেতে হতো। আর মহিলারা সবাই চেলি পরে নিচে উপাসনায় যেতেন। তারপরে উপাসনা শেষে তারা আবার ঘরে গিয়ে কাপড় ছেড়ে এমনি সাধারণ কাপড় জামা পরে তখন তারা ভাড়া ঘরে যেতেন। বাড়ির যারা দাসী তারা নিচে মাছ কুটতো, আর মাসিরা মামিরা সবাই ভাড়ার ঘরে কুটনো কাটতো। কিন্তু উনি বলছেন সবাই থাকতো সেখানে, কুটনো কাটতো, কিন্তু মা কোনোদিন কুটনো কাটতে আসতেন না। মায়ের মহল ছিল বাইরের তেতলার অর্ধেকটায়। তার ছেলে মেয়ে আমাদের আস্তানা ছিল তার সীমানায় অনেক দূরে বাড়ির ভেতরে তেতলায়। সেখানে সম্পূর্ণভাবে দাসীদের অভিভাবকতায় থাকতুম আমরা। মায়ের সঙ্গে আমাদের কোনো সাক্ষাৎ সংযোগ ছিল না।
কিন্তু বিকেলে বাড়ির অন্য ছেলে মেয়েদের সঙ্গে বাইরের তেতলার ছাদে খেলা করতে যাওয়া আমাদের নিত্যকৃত্য ছিল। সেই সময় দূর থেকে মা আমাদের চোখে ভাসতেন অগম্য দেবী প্রতিমার মতন। তিনি যে আমাদের আপনার মতো করে ব্যবহার করতেন না, কাছে ডাকতেন না, আদর করতেন না, তার দরুন কিন্তু আমরা তখন মোটেই অসুখী ছিলাম না। সরলাদের সকলের একজন করে পরিচারিকা থাকতো, সেটা তো তিনি লিখেইছেন। আর যখন জোড়াসাঁকোতে ওরা এলেন সিমলা স্ট্রিটের থেকে, তখন যে দাই ওর দেখাশোনা করতো সে একজন হিন্দুস্তানি দাই এবং খুব কর্কশ স্বভাবের ছিল এবং কথায় কথায় তাকে মারত। তো কথায় কথায় তিনি মার খেতেন এক এই দাইয়ের কাছে, আর একটা বাইরে মার খেতেন সতীশ পণ্ডিতের কাছে, যার কাছে তিনি পড়তেন। সরলার সমস্ত দাদা দিদিরা বাড়িতে খেলাধুলো করতো যখন, তাদের মধ্যে ওদের একটা খুব পছন্দের একটা খেলা ছিল, যেখানে তারা গালাগালি দিত, তারা চেঁচাতো, ইজ টু বি ড্যাম শুয়ার ফুল, এই সমস্ত বলে তারা চেঁচাতো। সরলা যদি সেই কথাগুলো একবারের জন্য বলতো, তাহলেই তার দাদা দিদিরা বলতো, এই গালাগালি দিচ্ছ, দাঁড়াও, সতীশ পণ্ডিতকে এক্ষুনি বলে দিচ্ছি, সতীশ পণ্ডিতের কাছে মার খাবে তুমি। তো সরলার পড়াশুনো চলতো, তারপর স্কুল থেকে এসে বাড়িতে পড়াশুনো, তারপরে গান শেখা ছিল, সংস্কৃত শেখা ছিল, আবার পিয়ানোও শিখতেন। পিয়ানো মা কিনে দিয়েছিলেন ওকে, যেটা ওকে 1 ঘন্টা করে প্র্যাকটিস করতে হতো, যেটা ওর একদম ভালো লাগতো না। সরলার অত দাদা দিদিদের মধ্যে ওর খুব ভাব ছিল ওর মামাতো দিদি উষা দিদির সঙ্গে। উষা দিদিকে খুব ভালোবাসতেন উনি। একদিন উষা দিদিকে কথায় কথায় বলেছেন যে, যেদিন তোমার মা বাবা যখন মরে যাবে, তখন যখন তোমার আর কেউ থাকবে না, তখন তোমাকে আর বাড়ি যেতে হবে না, তখন তুমি আর আমি এখানেই দুজনে একসঙ্গে শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। আর এই কথা যেই না শুনলো অন্য লোকে, সব একেবারে ঢিঢি করতে লাগলো। তিনি লিখছেন, চারদিক থেকে ধিক্কার আসতে লাগলো। একটা ভয়ানক অকথনীয় কিছু বলেছি অনুমান করলুম, এতটুকু মেয়ের মুখে এ কথা বেরোলো কি করে? সে ভিতরে ভিতরে কত স্নেহ ক্ষুধায় ভরা ছিল, তারই বাইরে প্রকাশ এটা, যে মাকে আঁকড়াতে পারে না, মায়ের কোলে ঝাঁপাতে পারে না, সে কাউকে আঁকড়াতে চায়। এত বড় প্রকাণ্ড বাড়িতে, যেখানে বড়দের সবই চলছে, আমোদ প্রমোদ ও স্নেহ ভালোবাসা অন্য ছেলে মেয়েদের জন্যে, সেখানে নতুন মামি ছোট বোন উর্মিলাকে যেমন ভালোবাসতেন, তাকে যেমন বুকে করে নিয়েছিলেন, আমাকে যদি তেমনি কেউ স্নেহ দিয়ে ঘিরত, তাহলে উষা দিদিকে যে বড্ড ভালোবাসি সেইটা এরকম করে ভাষায় ফুটতো না। তাই অপরাধের গুরুত্বটা ঠিক কোনখানটায় তা ধরতে পারলাম না। বাবা মা না থাকার মানে যে ঘরে একেবারে মৃত্যুর করাল মূর্তিকে ডেকে আনা, তা কল্পনায়ও আনতে পারলাম না। সরলার ছোটবেলার আর একটা লজ্জা পাওয়ার ঘটনা লিখেছিলেন। ওরা মেয়েরা ছোটবেলায় যখন ভোরবেলায় শিউলি ফুল কুড়াতে যেতেন, তো যার ঘুম আগে ভাঙতো সে গিয়ে অন্য মেয়েদের ডেকে নিত। তো এরকম একদিন সরলা ভোরবেলা ঘুম ভেঙে গেছে, সরলা উষা দিদির ওখানে মশারিতে এসেছে, এসে মশারির মধ্যে ঢুকে উষা দিদির গালে একটা চুমু খেলো। আর তারপরেই ধর্মর করে উঠলো তার যে দায়ী সে। আর এইটা দেখে সরলা তো প্রচন্ড
ভয়ও পেয়ে গিয়েছিল, কারণ সবাই তাকে খুব ভয় পেত। আর তার সঙ্গে প্রচুর লজ্জা পেয়ে গেল, তার কারণ বাড়ি শুদ্ধ সবাই এই ঘটনাটা জেনে গিয়েছিল। সরলা বেথুন স্কুলে পড়তো, আর সরলার মামা মামি মানে সত্যেন্দ্রনাথ ও জ্ঞানদা নন্দিনীর ছেলে মেয়েরা যারা, সুরেন্দ্রনাথ ও ইন্দিরা, এরা ইংরেজি স্কুলে পড়তো। কিন্তু তাহলেও ওদের মধ্যে খুব ভাব ছিল। বাড়িতে তো একটা সাংস্কৃতিক পরিবেশ ছিল, গান বাজনা হতো, স্বর্ণকুমারী মায়ের লেখা বসন্ত উৎসব গীতিনাট্য হয়েছিল। এটা যখন হয়েছিল তখন রবীন্দ্রনাথ বিলেতে ছিলেন, এবং রবীন্দ্রনাথ আসার পর সাংস্কৃতিক চর্চা অনেক বেড়ে গেল। তিনি আসার পর প্রথম যে একটি ছোট্ট গীতিনাট্যের অভিনয় হলো, যাতে ইন্দ্র শচী সাজেন নতুন মামা নতুন মামি এবং বসন্ত সাজেন রবি মামা, তার নাম মানময়ী, নতুন মামাই তার রচয়িতা। আমার একটা নৈসর্গিক কুশলতা বেরিয়ে পড়ল, বাংলা গানে ইংরেজি রকম কর্ড দিয়ে ইংরেজি পিস রচনা করা। একবার রবি মামা আমাদের একটা টাস্ক দিলেন, তার নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাকে পিয়ানোতে প্রকাশ করা। একমাত্র আমি সেটা করলুম। মনে পড়ে তাতে কি অভিনিবেশ শিক্ষা দিলেন, কি গভীরভাবে কাব্যের অর্থবোধ ও সঙ্গে সঙ্গে সুরে ও তালে তাকে দেহদান করার অপূর্ব গহন আনন্দকূপে আমাকে ডুব দেওয়ালেন। তখন আমার বয়স 12 বৎসর। হঠাৎ সেই জন্মদিনের সকালে রবি মামা এলেন কাশিয়া বাগানে, হাতে একখানি ইউরোপীয় মিউজিক লেখার ম্যানুস্ক্রিপ্ট খাতা নিয়ে। তার উপর সুন্দর করে বড় বড় অক্ষরে লেখা সকাতরে, কম্পোজড বাই সরলা। সকাতরে ওই কাঁদিছে সকলে বলে রবি মামার একটি ব্রহ্মসঙ্গীতকে আমি রীতিমতন একটি ইংরেজি বাজনার পিসে পরিণত করেছিলাম। পুরোদস্তুর ইংরেজি পিস, পিয়ানোতে বা ব্যান্ডে বাজাবার মতো। না জানলে কেউ চিনতে পারবে না এর ভেতরটা দিশি গান। জানলে তারা উদারা মুদারা তিনটে গ্রামে ছড়ানো কর্ডের বহু স্বরের বৈচিত্র্যের ভিতর থেকে আসল সুরটির উঁকিঝুঁকি ধরে ফেলে বিস্ময়ামোদিত হবে। সরলা নিজেকে গান পাগল বলছেন। তিনি বলছেন যে তিনি গানের জন্য বাতিগ্রস্ত ছিলেন। বাড়ির সামনে দিয়ে যখন কোনো ভিখিরি গান গাইতে গাইতে যেত, তখন তাদের বাড়ির ভেতরে ডেকে নিয়ে আসতেন, তাদের পয়সা দিয়ে তাদের কাছে গান শিখতেন। আবার মাঝি মাল্লাদের কাছে তাদের গানও শিখতেন, এবং সেই গান শিখে এসে যখন রবীন্দ্রনাথকে শুনিয়েছেন, তার থেকে রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা, তারপরে যদি তোর ডাক শুনে কেউ না আসে, এই গানগুলি রচনা করেছিলেন। সরলা কিছুদিনের জন্যে মাইসোরে যান, এবং সেখানে থাকাকালীন তিনি দক্ষিণের যে সঙ্গীত, সেই কর্ণাটকী সঙ্গীত তিনি কিছু শেখেন, এবং তারপরে ফিরে এসে যখন রবীন্দ্রনাথকে শোনান, রবীন্দ্রনাথ একই লাবণ্যে পূর্ণ প্রাণ, আনন্দলোকে মঙ্গলালোকে, এইসব গানগুলো রচনা করেছিলেন। সরলাদের কাশিয়া বাগানের বাড়িতে অনেক গুণীজনেরা পায়ের ধুলো দিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন বিদ্যাসাগর, দ্বিজেন্দ্রলাল রায়, বঙ্কিমচন্দ্র। আর বঙ্কিমচন্দ্র সম্বন্ধে বলছেন যে তিনি যে বন্দে মাতরম লিখেছিলেন, রবীন্দ্রনাথ তার কেবল 2টি লাইনে সুর দিয়ে বাকি গানের সুরটি সরলাকে দিতে বলেছিলেন। এবং সরলা অনেক পরেও যখন এই গান ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে দেয়, তিনি বেনারসের কংগ্রেসে এই গান গেয়েছিলেন। বঙ্কিমচন্দ্রের মারা যাওয়ার কথা শুনে উনি খুব মর্মাহত হয়েছিলেন। উনি লিখেছেন যে আমার মনে হলো যেন আমার জীবনের একাংশ শেষ হয়ে গেল। বঙ্কিমচন্দ্র তার লেখা চিঠি ওকে পাঠিয়েছিলেন, এবং অনেকগুলি চিঠি পাঠিয়েছিলেন, এবং তার সঙ্গে ওনার
নিজের লেখা বইও পাঠিয়েছেন। তার হস্তলিপিযুক্ত সেই বইগুলিও রাখতে পারিনি শেষ পর্যন্ত। বঙ্কিম রসলোলুপ পাঞ্জাব প্রবাসী বাঙালি বন্ধু আগন্তুকেরা সেগুলি আমার লাইব্রেরিতে দেখে ধার চাইতেন পড়ার জন্য। বই ধার নিয়ে ফিরিয়ে দেন কটা লোকে, সেটা হিসেব কেউ করেছেন? এ বিষয়ে দেশকাল জাতিভেদ নেই। প্রসিদ্ধ ডাক্তার কর্নেল ডেনহ্যাম হোয়াইটের পত্নীর কাছে গল্প শুনি, তাদের এক বন্ধুর কবরের ওপর এই স্তুতিলিপি খোদিত হয়েছিল। হি রিটার্ন বুকস। তিনি বই ফিরিয়ে দিতেন। আমার কাছ থেকে বঙ্কিমের বই পড়তে নেওয়া কোনো বন্ধুই তাদের কবরে ওই স্তুতিলিপি খোদিত হওয়ার যোগ্যতা দেখাননি। কাজেই বইগুলি একে একে আমার হস্তচ্যুত হতে হতে একেবারে অন্তর্ধান হলো। সরলার মেজমামি জ্ঞানদানন্দিনী জোড়াসাঁকোর বাড়িতে অনেকগুলি নতুন জিনিসের সূচনা করেছিলেন। যেমন একটা হলো নতুনভাবে পার্সি ধরনের শাড়ি পরা, ব্রাহ্মিকা শাড়ি সেটাকে পরে বলা হতো। আরেকটা জিনিস বাড়িতে আরম্ভ করেছিলেন, সেটা হচ্ছে জন্মদিন পালন। সরলার 16 বছরের জন্মদিনে কেক কাটা হয় ও মোমবাতি জ্বালা হয়, এইসব ওর দিদির হিরণময়ীর আইডিয়া ছিল। আর রবীন্দ্রনাথের যে জন্মদিন পালন, সেটা কিন্তু সরলাই আরম্ভ করেছিলেন। রবি মামার প্রথম জন্মদিন উৎসব আমি করাই। তখন মেজো মামা নতুন মামার সঙ্গে তিনি 49 নম্বর পার্ক স্ট্রিটে থাকেন। অতি ভোরে উল্টোডিঙির কাশিয়া বাগান বাড়ি থেকে পার্ক স্ট্রিটে নিঃশব্দে তার ঘরে তার বিছানার কাছে গিয়ে বাড়ির বকুল ফুলের নিজের হাতে গাঁথা মালা ও বাজার থেকে আনানো বেল ফুলের মালার সঙ্গে অন্যান্য ফুল ও একজোড়া ধুতি চাদর তার পায়ের কাছে রেখে প্রণাম করে তাকে জাগিয়ে দিলাম। তখন আর সবাই জেগে উঠলেন। পাশেই নতুন মামার ঘর। রবির জন্মদিন বলে একটি সাড়া পড়ে গেল। সেই বছর থেকে পরিজনদের মধ্যে তার জন্মদিনের উৎসব আরম্ভ হলো। সরলা তার মা স্বর্ণকুমারী তৈরি সখী সমিতি কথা বলেছেন। এই সখী সমিতির মধ্যে কুমারী ও বিধবা মেয়েদের পড়াশুনো শেখানো হতো, তাদের বেতন দিয়ে অন্তঃপুর মহিলা শিক্ষিকা করার জন্য তাদের তৈরি করা হতো। ধর্ষিতা মেয়েদের বিনা পয়সায় উকিল রেখে মামলা করা, এই ধরনের কাজ সখী সমিতি করত। এর মধ্যে সরলার দিদি হিরণময়ীও যুক্ত ছিলেন। হিরণময়ীর বিয়ে হয়ে যাবার পর উনি যখন বাড়ি থেকে চলে যান, সরলা বলছেন যে উনিও তখন মার কাছাকাছি এলেন। জোড়াসাঁকোর বাড়িতে পুজোর মতন একটা উৎসব হতো, সেটা হচ্ছে 11ই মাঘের অনুষ্ঠান। হিন্দুদের তো 12 মাসে 13 পার্বণ, কিন্তু দেবেন্দ্রনাথ ব্রাহ্ম ধর্ম গ্রহণ করার জন্যে বাড়ির থেকে বাকি ভাইদের থেকে আলাদা হয়ে যান এবং তাঁদের বাড়িতে সরলা বলছেন যে পালিত হতো 11ই মাঘের অনুষ্ঠান, যেটা সবচেয়ে বড় অনুষ্ঠান ব্রাহ্মদের, দুর্গাপুজোর মতন। কিন্তু দুর্গাপুজোর মতন নতুন জামা কাপড়ও পরা হতো না বা কোলাকুলি এ সমস্ত কিছু হতো না। তবে নববর্ষ যে অনুষ্ঠান, সেখানে সবাই কোলাকুলি করতেন, একে অপরকে প্রণাম করতেন এবং সকলে একসঙ্গে বসে খাওয়া হতো। পৌষ সংক্রান্তিতে মহিলারা সব বাড়িতে পিঠে পুলি এ সমস্ত করতেন, কিন্তু তাও সবচেয়ে বড় অনুষ্ঠানটা ছিল 11ই মাঘের অনুষ্ঠান। যখন রবীন্দ্রনাথ এই আসরে যোগ দিলেন, তখন সরলা বলছেন তার গানগুলি ছিল যেন পার্সোনাল গডকে নিয়ে, নিরাকার রূপে সেখানে ভগবানকে দেখা যায় না। কি গান ছিল? সকাতরে ওই কাঁদিছে সকলে, বিশ্ববীণা যেন বিশ্ববীণা রবে বিশ্বজন মোহিছে, তোমার কথা
হেতা কেহ তো বলে না, করে মিছে কোলা হয়, এই ধরনের। সরলারা যখন থেকে একটু বড় হলেন, তার ভাই বোন সবাই মিলেই আসরে তারা যখন সক্রিয় অংশগ্রহণ করছেন, সেই সময় তারা সকলেই কিছু না কিছু বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। হারমোনিয়ামটা তো ধর্তব্যের মধ্যেই ছিল না। তো সরলা বলছেন তখন ওরা একটা কাজ আরম্ভ করলেন। এই অনুষ্ঠানের আগে যে রাগ রাগিনী ওপর ভিত্তি করে গানগুলি তৈরি, সেগুলি খানিকক্ষণ ওরা বাদ্যযন্ত্রে বাজাতেন। এক সময় সরলা তো বিয়ের পর অন্য জায়গায় চলে যান, পরে যখন ঘুরে আসেন তখন দেখেন যে দেবেন্দ্রনাথও মারা গেছেন, রবীন্দ্রনাথও চলে গেছেন শান্তিনিকেতনে। তখন বাড়ির সবাই তার কাছে দুঃখ করে বলছেন যে এখন আর আগের মতো মাঘোৎসব হয় না, কারণ রবীন্দ্রনাথ তখন শান্তিনিকেতন থেকে তার ছাত্রছাত্রীদের নিয়ে এসে এখানে সঙ্গীত পরিবেশন করান। ওরা দুঃখ করে বলে যে একটাই অনুষ্ঠান ছিল আমাদের, সেটাও আর নেই। তাই জন্যে সরলা আবার বলছেন, পদ্মা যেমন কত প্রাচীন কীর্তি ও কীর্তিমান বংশের অবলোপ করে সরে গেছে আরেক প্রান্তে, মহর্ষিও তার বংশের জোড়াসাঁকোস্থ কীর্তিকলাপ তেমনি পাশ কাটিয়ে গেছে চলে শান্তিনিকেতনে, যার ছাতিম তলার বুনিয়াদের ওপর গড়ে উঠেছে অভ্রভেদী রবীন্দ্র তাজমহল। জোড়াসাঁকো এখন কুর্জনের কানুনের দ্বারা রক্ষণীয় ধ্বংসাবশেষ। সরলা বলছেন 11ই মাঘের অনুষ্ঠানে জোড়াসাঁকোতে কলকাতার লোক একেবারে ভেঙে পড়ত। তার কারণ প্রথমত সেই সময় মেয়েদের গান গাওয়া নিষিদ্ধ ছিল, এবং দ্বিতীয়ত মেয়েরা গান শুধু গাইছে না, তারা প্রকাশ্যে সভায় গান গাইছে। তো সেই কারণে সবাই দেখতে আসতো। সরলা বলছেন নিজেকে এতটাই গান পাগল ছিলেন যে যেরকম বেড়াল মাছের গন্ধ পেলে চলে যায়, সরলাও ঠিক সেরকম। কোথাও গান শুনতে পেলেই বা গানের কথা শুনলেই সেখানে চলে যেতেন। বিভিন্ন জায়গা থেকে এরকমভাবে গান তো তিনি তুলতেন। আর শুধু গান যে তুলতেন বাড়িতে গাইতেন তা না, লোকে আবার তাকে বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে যেত গান গাইবার জন্য। আর উনি বলছেন যে আমি 4-5 ঘন্টা অনায়াসে গান গাইতাম, আমার কোনো কষ্ট হতো না। উনি ফার্সি শিখেছিলেন, উর্দু শিখেছিলেন, আবার উর্দু শিখেছিলেন পোস্ট অফিসের পিয়নের কাছে। একবার ওর দাদামশাই দেবেন্দ্রনাথ ঠাকুর, ওর খুব পছন্দের কবি ছিলেন হাফিজ। তো উনি সরলাকে ডেকে হাফিজের 4টে লাইন সুর করতে দেন। সরলা সেটি সুর করে ওকে শোনান। ওরা এত ভালো লেগেছিল যে উনি ওকে একটা হিরে চুনির একটা গয়নার সেট উপহার দিয়েছিলেন, আর বলেছিলেন যে তুমি সরস্বতী। সরলা যখন স্বদেশী করতে আরম্ভ করলেন, এরকম একটা সময় ছিল যেখানে যে সময় উনি ভেবেছিলেন যে সারা দেশে উনি চারণদের মতন ঘুরে ঘুরে দেশবাসীকে জাগ্রত করবেন। সরলা তো ছোট বয়স থেকেই লেখালেখি করতেন। ওর প্রথম লেখা বেরিয়েছিল সখাতে, সেইখানে উনি একটি প্রথম পুরস্কার পেয়েছিলেন। এরপরে ভারতী পত্রিকায় তিনি নাম না দিয়ে একটি লেখা দেন। লেখাটি পড়ে রবীন্দ্রনাথ বলেছিলেন যে এ লেখা এত ভালো যে কেউ যদি বলতো এ লেখা আমার লেখা, আমি একটুও লজ্জা পেতাম না। স্কুলের এন্ট্রান্স পরীক্ষাতে সরলা প্রথম হয়েছিলেন,
আর ওখানে একটা মজার ব্যাপার হয়েছিল, ইতিহাসে ওকে একটা প্রশ্নের উত্তর দিতে হয়েছিল, সেটা লর্ড ক্লাইভের ওপরে। আর ম্যাকলে খুব বাঙালি জাতির একটা নেতিবাচক, তার যে নেতিবাচক দৃষ্টিতে যেরকম বাঙালিকে দেখতেন, সেটা সরলার লেখার কথা, লেখা দরকার ছিল, কারণ সেটাই প্রশ্ন ছিল। কিন্তু উনি সেই প্রশ্নটির উত্তর একেবারে ম্যাকলের যা বলেছেন তার উল্টো লিখেছিলেন, এবং যিনি এক্সামিনার ছিলেন এন ঘোষ, তিনি খোঁজ করেন যে মেয়েটি কে, যে এরকম এত ভালো একটি লেখা উত্তর দিয়েছে। উনি সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন সরলা। সরলা বলছেন যে অনেক ছোটবেলা থেকেই এই যে বাঙালির যাত্রাভিমান, তার মধ্যে এটা মানে এর বীজ জন্মেছিল। আর পরবর্তীকালে উনি বীরাষ্টমী, প্রতাপাদিত্য উৎসব, উদয়াদিত্য উৎসব, এরকম বাঙালির নানান রকম অনুষ্ঠান করেন। তার সূচনা কিন্তু হয়েছিল উনি যখন পুনাতে গিয়েছিলেন। উনি বলছেন যে পুনাতে পেশোয়াদের যে এক বীরত্ব, যে গর্ব ছিল, তাদের প্রদর্শন দেখে, তাদের বীরত্ব দেখে তার মনে হলো যে বাঙালির চরিত্র আমূল পরিবর্তন দরকার। সরলার ছোট থেকেই অদম্য জেদ ছিল। তিনি যখন কলেজে গেলেন, ওর দাদাদের দেখা দেখি ওনার ইচ্ছে হলো যে উনি সায়েন্স পড়বেন। তো বেথুনে তো সায়েন্স পড়ার মতন কিছু ছিল না, কিন্তু বাবার বন্ধু মহেন্দ্রলাল সরকার, তার ক্লাস, তার লেকচার উনি শুনতে যেতেন, এবং দুপাশে তার দাদারা থাকতেন। উনি যখন বেরোতেন ওখানে অন্য ছেলেরা বলতো বডিগার্ডস। সেই পরীক্ষাতেও উনি একটি রূপোর পদক পেয়েছিলেন। বিএ পাশ করেছিলেন উনি ইংরেজিতে, ইংরেজি অনার্সে, এবং পদ্মাবতী একটি গোল্ড মেডেল পেয়েছিলেন। বিএ পাশ করে উনি যখন এমএ পড়বেন তখন ঠিক করলেন যে উনি সংস্কৃত পড়বেন। এই সময় সংস্কৃত পণ্ডিত মহেশ নারায়ণ তিনি প্রচন্ড রেগে গেলেন এবং বললেন, আমি দেখে নেব কিভাবে ও বাড়িতে পড়ে সংস্কৃত এমএ পাশ করে। কিন্তু শেষ অবধি ওনার পড়া, মানে সংস্কৃতিতে এমএ করা হলো না। তার কারণ উনি মাইসোর চলে গেলেন। এমএ শেষ পর্যন্ত পড়া হলো না। মহেশ ন্যায়রত্নের চ্যালেঞ্জের উত্তর দেওয়া হলো না। আমার মনের ভেতর ভারী একটা চাঞ্চল্য আসতে লাগলো। বাড়ির পিঞ্জর ছেড়ে বাইরে ছুটে যাওয়ার জন্যে, কোনো একটা নিরুদ্দেশ যাত্রার জন্যে, ভাইদের মতো স্বাধীন জীবিকা অর্জনের অধিকারের জন্যে। মাকে, বাবা মশাইকে বিরক্ত করে করে অবশেষে বাবা মহাশয় সক্রোধ সম্মতি পেল। বাকি রইল কর্তা দাদা মশাইকে জানানো, তার সম্মতি নেওয়া। তিনি নতুন যুগের নিজের ছেলে মেয়েদেরই স্বাধীন ইচ্ছে ও তদনুযায়ী ব্যবহারের কখনো বিরুদ্ধতা করেন না। নাতি নাতনিদের বেলায় তো করবেনই না, জানা ছিল। মেজমামা যখন মেজমামিকে বিলেত নিয়ে যান, কর্তা দাদা মশাই বাধা দেননি। বিলেত থেকে ফিরলে যখন তাকে নিয়ে গভর্নমেন্ট হাউসের পার্টিতে যান, কর্তা দাদামশাই বাধা দেননি। যদিও যতীন্দ্রমোহন ঠাকুর প্রভৃতিরা ঘরের বউকে সেখানে দেখে লজ্জায় পাশ কাটিয়ে চলে গিয়েছিলেন। দেউড়ে দিয়ে হেঁটে মেজমামি যখন গাড়িতে চড়ছিলেন, বাড়ির পুরাতন ভৃত্যদের চোখ দিয়ে দরদর করে জল পড়ছিল। মা ও মামিরা তখন গঙ্গা স্নানে গেলে বাড়ির ভেতর থেকে পালকি চড়ে গঙ্গার ঘাটে পৌঁছে পালকি শুদ্ধ গঙ্গায় ডুব দিয়ে নিয়ে আসা হতো তাদের। এ বাড়ি থেকে গগন দাদাদের বাড়িতে কখনো যেতে হলেও পালকি চড়ে যেতেন। সেই সব প্রাচীন সংস্কার ভঙ্গ করে যখন তারা মেজমামার ইচ্ছানুযায়ী পথানুবর্তী হলেন, কর্তা দাদামশাই কোনো বাধা দেননি তখন। আমার বেলায় কেন দেবেন? তবুও তাকে বলতে হবে, আশীর্বাদ নিতে হবে। তিনি আমার যাবার ইচ্ছা শুনে কোনো আপত্তি প্রকাশ করলেন না। শুধু বড় মাসিকে ডেকে বললেন, সরলা যদি অঙ্গীকার করে জীবনে কখনো বিয়ে করবে না, তাহলে আমি তার তলোয়ারের সঙ্গে বিয়ে দিয়ে যাবার আগে। সরলা কিন্তু কোনো প্রতিজ্ঞা করলেন না। তিনি
জেদের বশে কিন্তু শেষ অবধি গেলেন। যাবার সময় বাবারও অনুমতি পেয়েছিলেন। বাবা খানিকটা হাতে নিমরাজি ছিলেন, ভাবলেন যে কোথায় আর চাকরি করবে, কোথায় কি পাবে। যাই হোক, শেষ অবধি তিনি তো মাইসোরে গেলেন, মহারানী গার্লস স্কুলে, সেখানে উনি কাজে ঢুকলেন। ওখানে গিয়ে উনি মাইসোর দেখে ভীষণ প্রভাবিত হলেন। তিনি বলছেন, এটা যেন এখনকার যুগের নয়, এ যেন সংস্কৃতর কবিদের সেই পুরনো কালের যেন এক শহর। ওখানে গিয়ে ওর তো খুব ভালো লেগেছিল। ওকে একদিন নিয়ে যাওয়া হলো সংস্কৃত যেখানে ছেলেরা পড়ে, সেইখানে ওদের ক্লাসে নিয়ে যাওয়া হলো। একে মেয়ে, তার উপর সংস্কৃত ক্লাসে গেছেন, তো ওখানে যারা ছেলেরা ছিলেন ক্লাসে ছাত্ররা, তাদের তো খুব একটা ওকে মানে পাত্তা না দেবার মতন হাব ভাব তাদের। কিন্তু ওখানে গিয়ে ওর সংস্কৃত শুনে, তার উচ্চারণ আর মন্ত্র এসব শুনে তারা একেবারে অবাক হয়ে গিয়েছিলেন। কারণ সরলা বলছেন যে তার বাচন ভঙ্গি বা তার উচ্চারণ এত শুদ্ধ যে এটা বাঙালিদের মতন নয়, তো তাতে তারা খুব আশ্চর্য হয়েছিলেন। এমনি প্রথম দিকে সরলার তো ভালোই লাগছিল, কয়েক মাস আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে ভালোই লাগছিল প্রথম প্রথম। তারপরে আস্তে আস্তে ওর যেন আবার কলকাতার জন্য একটু মন কেমন করতে লাগলো। এর মধ্যে একদিন হলো কি, এক দুর্বৃত্ত ওর বাড়িতে ঢুকে পড়েছিল, আর এই খবরটা কলকাতায় জানাজানি হতে খবরে কাগজে বড় করে সমস্ত লিখে সব লেখা হলো যে বাড়ির মেয়ের অত দূরে গিয়ে চাকরি করার কি দরকার হলো, এই ধরনের নানান খবর। আর তারপরে আবার হলো ওর ম্যালেরিয়া, এবং সেই ম্যালেরিয়া হবার পরে ওকে সেই কলকাতা ফিরে আসতেই হলো। ওখানে থাকাকালীন সরলা ওখানের দেওয়ালি উৎসব দেখেছিলেন, ভাইফোঁটা দেখেছিলেন, এবং তিনি বললেন যে বাংলার সঙ্গে এখানের অনেক পার্থক্য আছে, কিন্তু উনি বলছেন যে এই যে পার্থক্য, তার মধ্যেই কিন্তু ভারতবর্ষের ঐক্যসূত্র উনি যেন দেখতে পেলেন। ফিরে আসার পরে উনি বলছেন, বাংলার বাইরে 1 বছর থেকে মহারাষ্ট্রীয় দাক্ষিণাত্যের লোকেদের সংস্পর্শে এসে আমার স্বদেশ প্রীতির পরিধিটা অনেক বড় হয়ে গিয়েছিল। শঙ্করাচার্য যে ভারতবর্ষকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চতুর্দিকে 4টি ধামের বা তীর্থক্ষেত্রের বন্ধনীতে ঐক্য ডোরে বেঁধেছিলেন, সেই ভারতবর্ষ আমার বুকে আধিপত্য স্থাপন করেছিল। সেই সমগ্র ভারতের উপলব্ধিময় হয়েছিলুম বঙ্গজার পূর্ব প্রান্ত। বাংলাকে বাকি প্রান্তগুলির সঙ্গে সমান লাইনে মাথা খাড়া করে দাঁড় করাতে হবে বটে, কিন্তু বাকি প্রান্তগুলিকে ভুললে চলবে না। সরলা বাঙালির চরিত্রকে বদলে দিতে চাইলেন, বাঙালিকে বলিষ্ঠ ও শক্ত সামর্থ্য করার জন্যে ব্যায়াম চর্চা শুরু করলেন। একটা মজার ঘটনা তার আগে উনি বলছেন, দীপু দাদার মেজ ভাই অরু দাদা উর্দু নবিশ ছিলেন, হিন্দুস্তানি বেশ বলতেন, আর উর্দু বইও পড়তেন উচ্চারণের ঠিক জোরদার দিয়ে। কুস্তি প্রভৃতি কসরতের দ্বারা প্রথম যৌবনে শরীরটাও বেশ কায়দায় রেখেছিলেন। তিনি 2-1 বার বম্বে অঞ্চলে যান মেজ মামার কাছে। গল্প করতেন, বম্বে থেকে ফেরার পথে গাড়ি যখন পশ্চিম ও বিহারের স্টেশনে থাকতো, জোর গম্ভীর গলায় কুলিরা স্টেশনের নাম হাঁকতো, জব্বলপুর, ইলাহাবাদ, বক্সার, পাটনা।
রাত্রে ঘুমন্ত অবস্থায় ভয় পেয়ে উঠতে হতো, বুঝি ডাকাত পড়েছে। আর গাড়ি যেমন বাংলায় পৌঁছলো, মিহি গলায় টক করে একটুখানি আওয়াজ বেরোলো, আনু জাংশন, বর্ধমান। আর যারা ডাকছে তারা দেখতে এমন ক্ষীণজীবী, যেন একটা টোকা মারলে এক্ষুনি পড়ে যাবে। হরু দাদার বর্ণনা যে খাঁটি সত্য, তা বিদেশ থেকে প্রত্যাগমনকালে আমাদের সকলেরই অনুভব হতো। বাঙালি কুলিরাও মানুষ, আর পশ্চিমের কুলিরাও মানুষ, কিন্তু দেখতে কত তফাৎ। এবার এই ভোজপুরি, মারাঠি, পাঞ্জাবি সকলের সঙ্গে বাঙালির চেহারাগত দৌর্বল্যের পাহাড়কে সমভূমি করে দিতে হবে, এইতে পড়লো আমার প্রথম দৃষ্টি। সঙ্গে সঙ্গে চোখে লাগলো, শুধু শরীরগত দৌর্বল্য হটালে চলবে না, বাঙালির মন থেকে ভীরুতা অপসারিত করতে হবে। দেখা যায় পশ্চিম ও পাঞ্জাবের বড় বড় পালোয়ানরাও সাহেব ভীতিতে ভরা। এই সাদা চামড়ার ভয় সরাতে হবে। তাই ডমরুতে একটা ঘা দিয়ে রুদ্রের বীণা বাজলো তৃতীয় তারে ঝংকার দিয়ে আমার হাতে, বিলিতি ঘুষি বনাম দেশি কিল, এই রাগে। ভারতীর পৃষ্ঠায় আমন্ত্রণ করলুম, রেলেতে, স্টিমারে, পথে ঘাটে, যেখানে সেখানে গোড়া সৈনিক বা সিভিলিয়ানদের হাতে স্ত্রী, ভগ্নী, কন্যা বা নিজের অপমানে মুহ্যমান হয়ে আদালতের নালিশের আশ্রয় না নিয়ে অপমানিত ক্ষুব্ধ মানি ব্যক্তি স্বহস্তে তখনই অপমানের প্রতিকার নিয়েছে, সেই সকল ইতিবৃত্তের ধারাবাহিক বর্ণনা পাঠাতে। তারা পাঠালেন ও তাঁদের ইতিবৃত্ত ভারতীতে বেরোতে থাকলো। সরলা ছেলেদের নিয়ে দল গঠন করলেন, তাদের দিয়ে করালেন প্রতাপাদিত্য উৎসব। এই উৎসবকে ঘিরে সংবাদপত্রে ফলাও করে সব ভালো ভালো কথা বেরোলো এবং সরলাকে দশভুজা আখ্যাও দেয়া হলো। কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে এই ব্যাপারে সরলার একটু মনোমালিন্য হলো। রবীন্দ্রনাথ তার বউ ঠাকুরানীর হাটে প্রতাপাদিত্যকে কিছু ভালো তার চরিত্র আঁকেননি, কিন্তু সরলা তাকে যে কেন হিরো ওয়ার্শিপ করছেন সেই ব্যাপারে তার আপত্তি ছিল। সরলা বোঝালেন যে তিনি প্রতাপাদিত্যকে কোনো মরাল, আদর্শগত কোনো চরিত্র সেরমভাবে দেখাতে চাননি। উনি শুধু একজন বাঙালি বীর হয়ে কিভাবে একলা মোগলের বিরুদ্ধে লড়াই করেছিল, সেইটা বোঝানোর জন্যেই তিনি প্রতাপাদিত্য উৎসব করলেন। তারপর তিনি ছেলেদের নিয়ে এই ব্যায়াম চর্চা, একজন মুসলমান এসে তাদের মানে কুস্তি শেখাতে লাগলেন, এরকম নানাবিধ সব শরীর চর্চা, ব্যায়াম চর্চা সব কিছু হতো এবং সরলা ওখানে বসে সবকিছু তদারকি করতেন। এইবার আবার একটা কোনো উৎসব করার কথা তার মাথায় এসেছে। এবার আমার দৃষ্টি গেল বাংলায় একটি জাতীয় উৎসবের দিন নির্দিষ্ট করার দিকে। যেমন মহরমের দিন মুসলমানদের নানা রকম অস্ত্র চালনার প্রদর্শনী চলে পথে ঘাটে, তার জন্য সারা বৎসর ধরে নানা আখড়ায় নানা নেতার অধীনে নানা দল সেগুলি ভাসতে থাকে। যেমন রামলীলা ও দশেরা বা বিজয়া দশমীর দিন বঙ্গেতর হিন্দু ভারতে বিরচিত নানা খেলাধুলা চলে, বাংলায় সেই রকম চালাতে হবে। কোন দিন? ওসব দেশের দশেরা আমাদের বিজয়া দশমীর মতো নয়, তাতে প্রতিমার ভাসানের পর্ব নেই। আমাদের ভাসানের দিন সবাই তারই আয়োজনে ব্যস্ত, সেদিন খেলাধুলোর বিশেষ অনুষ্ঠানের অবসর হবে না বাঙালিদের। অথচ ওই শারদীয় ঋতুতে, যে সময় শমী বৃক্ষ থেকে তাদের অস্ত্র শস্ত্র উদ্ধার করে পাণ্ডবরা বীরভোগ্যা বসুন্ধরায় অভিযানে নিষ্ক্রান্ত হয়েছিলেন, সেই সময়ই বাঙালিদের বলবীর্য সাধনার জাতীয় উৎসব না হলে বাকি সব হিন্দুদের সঙ্গে তারা ঐক্যসূত্রে বাঁধা হবে না। এই রূপ দ্বিধায় দোদুল্যমান তখন বাঙালির পঞ্জিকা হলেন আমার সহায়। হঠাৎ একদিন এবছর দুর্গাপুজোর ছুটি কবে থেকে আরম্ভ হবে তাই জানার জন্য পঞ্জিকার পাতা উল্টাতে চোখে পড়ে গেল দুর্গাপুজোর অষ্টমীর আরেকটি নাম বীরাষ্টমী, এবং সেদিন বীরাষ্টমী ব্রত পালন করা ও ব্রত কথা শোনানোর বিধান। আমার আর নতুন করে কোনো দিন উদ্ভাবন করতে হলো না।
যা চাচ্ছিলুম পেয়ে গেলুম। বহুকাল ধরে বাংলাদেশের সংস্কারে যা রয়েছে কিন্তু বাঙালির ব্যবহার থেকে লুপ্ত হয়ে গেছে, তারই পুনরুদ্ধার করা, বাঙালি মায়েদের বীর মাতা হওয়ার লক্ষ্যপথে আবার নিয়ে আসা, সে বিষয়ে তাদের ব্রতের পুনঃ প্রচলন করা, ভীরু বাঙালি মাদের হাত দিয়েই ছেলের রক্ষা বন্ধন করিয়ে মায়ের নিজ মুখে বীরভব বলে ছেলেকে বীরোচিত খেলাধুলোয় কাজে কর্মে প্রবৃত্তি দেওয়ানো, মাতায় পুত্রে মিলিত হয়ে দেশকে গৌরব শিখরে সমুন্নত রাখার প্রকৃষ্ট সাধনা যে দেশের ধর্মোৎসবের একটি অঙ্গ ছিল, সে দেশ আজ এত হীন এত পতিত হয়ে আছে কেমন করে? আমার প্রাণ কেঁদে উঠল। আজ আমায় দেশের অনেক ছেলে মা বলে, না জেনে আগে থাকতেই আমি তাদের কারো কারো হাতে রক্ষা বন্ধন করেছিলুম। এখন যখন জানলুম ওই দিনে এদেশের দেশাচারী ওই মায়ের কর্তব্যই ওই, তখন ক্লাবে ক্লাবে সকল খেলোয়াড়দের হাতেই ওই দিন রাখি বেঁধে তাদের লোক সমক্ষে খেলায় প্রবৃত্ত করানোই হলো আমার ধর্ম। আমার প্রতি দেশ মাতৃকার এইটি আদেশ, নয়তো পঞ্জিকার ওই পৃষ্ঠাটির প্রতি আমার দৃষ্টি পড়ালেন কেন? সরলার একদিকে যেমন বাঙালি চরিত্রকে পাল্টাবার কাজ চলছিল, অন্যদিকে ভারতীর সম্পাদনাও চলছিল। তিনি চেষ্টা করছিলেন যাতে ভারতীর মধ্যে ভারতবর্ষের বিভিন্ন লেখকদের তাদের লেখা এনে ভারতীতে বাঙালিদের সামনে তিনি উপস্থিত করতে পারেন, সেরা সাহিত্য হোক। কিন্তু শুধুমাত্র সাহিত্য না, ভারতী সাহিত্য সাহিত্য ভালো একটি পত্রিকা তো নিশ্চয়ই, কিন্তু তার সঙ্গে তার মধ্যে কিন্তু সরলার জাতীয়তাবাদও কিন্তু পূর্ণমাত্রায় ছিল। আর এই ভারতীকে কেন্দ্র করেই তার যে স্বামী বিবেকানন্দের সঙ্গে যে পরিচয় হয়েছিল, তিনি একটি লেখা লিখেছিলেন স্বামীজির যে বক্তৃতা তার উপরে, আর তারপরে স্বামীজি তাকে চিঠি দেন এবং তাদের মধ্যেই পত্র বিনিময় হতে হতে তিনি স্বামীজির সঙ্গে তার দেখাও হয়। আর স্বামীজি সরলাকে দেখে নিবেদিতাকে বলেছিলেন যে এডুকেশন পারফেক্ট, আর তিনি সরলাকেই পাশ্চাত্যে তার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন। সরলা বলছেন যে তার সেই সময় মানসিকভাবে তিনি এটার জন্য প্রস্তুত ছিলেন না, তাছাড়া তার বাড়ির মতও ছিল না। এর কিছু দিন পরে যখন স্বামীজি মারা যান, কিন্তু স্বামীজির যে প্রভাব তার উপর তিনি সেটা তুলনা করছেন যে যেমন একটা ভাঙা বাড়িতে একটা বীজ থাকে, সে ফাটলের মধ্যে দিয়ে তার গাছ ডালপালা বিস্তার করে, তার আধ্যাত্মিক জ্ঞানের যে আকাঙ্ক্ষা, ঠিক এইরকমভাবে স্বামীজি যেন তার বীজটি তার মধ্যে পুঁতে দিয়েছিলেন। তিনি লিখছেন, হিন্দুর হিন্দুত্ব জিনিসটি যে কি তা ভালো করে জানবার একটি প্রবৃত্তি জাগলো। তার এক সীমায় ঔপনিষদিক বেদান্তের ব্রহ্মের উপাসনা, আর এক সীমায় পৌরাণিক প্রতিমার ধ্যান ধারণা ও পূজার বিধান। আমাদের পূর্বপুরুষ ঋষিদের মনীষায় এই দুই বিপরীতের স্থাপনা কেমন করে স্থান পেয়েছিল তাই জানতে আগ্রহ হলো। যখন তারা দুইকেই আসন দিয়েছেন, তখন ফেলবার জিনিস নয় কোনোটি। তাদের প্রতি শ্রদ্ধা আমায় এতে স্থিতধী করলে। সরলার একদিকে যেমন ভারতীর সম্পাদনা, স্বদেশী ভাবনার উদ্বুদ্ধ হয়ে বাঙালি যুবকদের তাদের মধ্যে বীরত্বের বীজ বপন করা, তেমনি আরেক দিকে আধ্যাত্মিক চেতনা কিন্তু পুরোদস্তুর ছিল। তিনি যখন স্বামী বিবেকানন্দর আদর্শে অনুপ্রাণিত হয়ে
মায়াবতীতে আধ্যাত্মিক জীবন কাটাচ্ছিলেন। সেই সময় তার দিদি হিরণময়ী তাকে চিঠি লেখেন, তাকে বলেন যে তার মা অসুস্থ ও তিনি যেন বৈদ্যনাথে, যেখানে মা ছিলেন পশ্চিমে, সেইখানে চলে আসেন, আর একটি পাত্র তার জন্য ঠিক করা হয়েছে, তিনি যেন সেই পাত্রটিকে না দেখে নাকচ না করেন, কারণ সরলায় ইতিপূর্বে বহু এরকম পাত্র সম্বন্ধ এসেছিল এবং তিনি সেগুলোকে সমস্ত রিজেক্ট করে দিয়েছিলেন। তো হিরণময়ী তাকে অনুরোধ করেন যে ছেলেটি পাঞ্জাবের ব্রাহ্মণ এবং আর্য সমাজী, এবং তিনি স্বদেশীয় করেন, আর তিনি যেন সরলা যেন তাকে না দেখে নাকচ না করেন। আর সেই সব শুনে সরলা তখন মনস্থ করলেন যে বৈদ্যনাথে আসবেন, মাকে দেখবেন, মা এত অসুস্থ। বৈদ্যনাথে পৌঁছিবার আগেই দিদি ষড়যন্ত্র করে বিয়ের সর্ব আয়োজন একেবারে পাকা করিয়াছেন, আমার হাত পা একেবারে বেঁধে দিয়েছেন, নড়চড় করবার আর উপায় রাখেননি। স্টেশনে দেখি আমি কোণে হয়ে এসেছি, রেলগাড়ি থেকে একেবারে পালকিতে পদার্পণ করলুম, ভূমিতে পা পড়ল না। বিবাহের দিন লগ্ন পর্যন্ত সব ঠিক করে রেখেছেন, বরযাত্রীদের জন্য একটি বাড়ি নির্দিষ্ট করে সেখানে তাদের আনিয়েছেন, নিমন্ত্রণ পত্র গেছে চতুর্দিকে, সবই আমার অগোচরে, যাতে আমি আর টু শব্দটি মাত্র করার সময় না পাই। বুঝি যেন এখন কিছু করতে গেলেই মা বাবাকে অপদস্থ করা হবে। আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। পরের দিনই আমার গায়ে হলুদ। বরপক্ষের কর্তা ভবানীপুরের শঙ্কর পণ্ডিতের কাছে ফর্দ পাঠিয়ে দিদি দস্তুর মাফিক সব জিনিস সেখানে থেকে সকালে হাজির করিয়েছেন। সেদিন ভোরে রাঁচি থেকে নতুন মামা, মেজো মামা, মেজো মামি এসেছেন, বোলপুর থেকে রবি মামা, বড় মামা, মধুপুর থেকে বড় মাসিমা, কৃতি ও সুকেশী বৌঠান, কলিকাতা থেকে ইন্দিরা, প্রমথবাবু ও সুরেন। বাড়ি আত্মীয় স্বজনে ভরে গেছে, উৎসবের সানাই বাজছে। বিকেলে ক্ষণিকের জন্য বরকে দেখলে কোণে চেহারায় চোখ ঝলসায় বটে, মন যাই বলুক। তারপর দিন সন্ধ্যাবেলায় বিয়ে, পালাবার পথ নেই, আর ছাড়াছাড়ি নেই। আমায় জিজ্ঞেস করা হয়েছিল বিবাহের অনুষ্ঠানটি যদি আর্য সমাজের পদ্ধতি অনুসারে হয়, যাতে আদি ব্রাহ্ম সমাজে ব্যবহৃত সমস্ত বৈদিক মন্ত্রই আছে, উপরন্তু হোমের মন্ত্রও আছে ও হোম আছে, তাতে আমার আপত্তি হবে কিনা। আমি বলেছিলাম না, হোমে আমার আপত্তি নেই, বরঞ্চ বিশেষ সম্মতি আছে। সরলা তার আত্মজীবনী জীবনের ঝরাপাতা তার বিয়ে হয়ে যায় যখন তিনি লাহোরে চলে যান পাঞ্জাবে, সেই পর্যন্ত লেখেন। কিন্তু তার মৃত্যুর পর যখন এটি একটি গ্রন্থ আকারে বেরোলো, তখন যোগেশচন্দ্র বাগল এই বইটির মধ্যে তার বিবাহোত্তর জীবনের কিছুটা সংক্ষিপ্ত পরিচয় দেন, এবং এই বইয়ের মধ্যে উল্লেখিত কিছু যে ব্যক্তিদের কথা আছে তাদেরও একটা পরিচয় দিয়ে গ্রন্থের মধ্যে সংযোজনা করেন। রামভজ দত্ত চৌধুরী, তিনি পাঞ্জাবের ব্রাহ্মণের পরিবারে জন্মেছিলেন, কিন্তু তারপরে যখন তিনি আর্য সমাজে চলে যান তখন পরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। পরে আবার সম্পর্ক জুড়ে যায়, আর তিনি একজন প্রসিদ্ধ আইনজীবী ও জাতীয়তাবাদী ছিলেন। তার দুই স্ত্রী মারা যাবার পর তিনি সরলাকে বিয়ে করেন। সরলা রামভজ দত্ত চৌধুরীর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে, স্বদেশের যে সমস্ত অনুষ্ঠান হতো সে সমস্ত জায়গায় যেতেন, বক্তৃতা দিতেন, আর তার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তিনি মহিলাদের
সামাজিক অবস্থান দেখেছিলেন, হয়তো তার থেকেই তার একটি পরিকল্পনা মাথায় আসে যে তিনি মেয়েদের জন্য কিছু করবেন, ও তিনি প্রথম মহিলার সংগঠন নিখিল ভারতীয় মহিলা সংগঠন তৈরি করেছিলেন। সরলার তো উর্দু জানতেন, তার সাহিত্য চর্চা তো ছিলই। এখানেও বিয়ের পরে তার স্বামী রামভজ একটি উর্দু পত্রিকা হিন্দুস্তান বলে সম্পাদনা করতেন। অবশ্যই সেটি ব্রিটিশ বিরোধী ছিল, কিন্তু যখন রাওলাট অ্যাক্ট নিয়ে সারা দেশ উত্তাল, পাঞ্জাবেও তিনি ব্রিটিশ বিরোধী ছিলেন বলে ব্রিটিশের নজরে ছিলেন। ব্রিটিশ তাকে বলে যে যদি তিনি এই হিন্দুস্তান পত্রিকা বন্ধ না করেন তাহলে তার লাইসেন্স কেড়ে নেওয়া হবে, তিনি আর আইনজীবী থাকবেন না। তখন সরলা রামভজের জায়গায় সরলা তার সম্পাদনা শুরু করলেন। রামভজকে ব্রিটিশ গ্রেপ্তার করলো, সরলাকেও গ্রেপ্তার করার ইচ্ছে তাদের ছিল, কিন্তু আইনত কিছু অসুবিধে ছিল বলে তাকে গ্রেপ্তার করতে পারেনি। তিনি ভারতীর জন্য ওদিকে ভারতীয় সেখানেও সাহিত্য চর্চা করতেন, সেটা চালাতেন, এখানে হিন্দুস্তানও তিনি উর্দুতে চালাতেন। এবং এই যে তার মধ্যে একটা স্বদেশ প্রেম, যেটা আমরা দেখেছি তার অনেক ছোট বয়সে স্কুলে এন্ট্রান্স পরীক্ষায় ইতিহাসে বাঙালির পক্ষ নিয়ে তিনি যে উত্তর লিখেছিলেন, তখন থেকে তার মধ্যে এই স্বদেশী যে চেতনা তখন থেকেই ছিল। তিনি বঙ্গভঙ্গ আন্দোলনের অনেক আগে লক্ষ্মীর ভাণ্ডার বলে একটি প্রতিষ্ঠান তৈরি করেন। এইখানে উনি বিভিন্ন জেলার থেকে মহিলাদের তৈরি করা জিনিস সংগ্রহ করে তিনি এখানে রাখতেন, আর নিজেও যখন কোথাও অনুষ্ঠানে যেতেন তিনি কিন্তু স্বদেশী কাপড় পরে সেখানে যেতেন। সরলা তার যে মহিলাদের নিয়ে যে সমস্ত সামাজিক কার্যকলাপ পাঞ্জাবেও করতেন, এবং তারপর যে ভারত স্ত্রী মহামণ্ডল তার সেটি, এবং ভারত স্ত্রী শিক্ষা সদন, এগুলি প্রতিষ্ঠিত করেছিলেন। এবং এটার মধ্যে তিনি এক উল্লেখযোগ্য কাজ করেছিলেন। কলকাতার 500 বাড়িতে অন্তত 3000 অন্তঃপুরের মহিলাকে তিনি শিক্ষাদান করেছিলেন, আর এর ফলে খানিকটা পর্দা প্রথাও অবলুপ্ত হয়। আর তার সঙ্গে যাতে ছাত্রী সংখ্যা বৃদ্ধি হয়, ওদের থাকারও একটা জায়গার ব্যবস্থা করেছিলেন, মানে হস্টেল। এবং আরেকটা কাজও করেছিলেন, সেটা হচ্ছে শিশুদের রাখার জন্যে ক্রেশ। সরলা তার প্রতিভার বিভিন্ন দিক নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, কখনো তার লেখা, কখনো তার গান। রবীন্দ্রনাথের অনেক গান যে তারই দেওয়া সুরের ওপর রবীন্দ্রনাথ সেই গানগুলি করেছিলেন, এবং বন্দে মাতরম তো নিশ্চয়ই উল্লেখ করার মতন গান। এবং তিনি এই গানটি গাওয়ার পরে সারা দেশে কিন্তু বন্দে মাতরম সকলে গাইতে থাকলেন। সরলা তার জীবনে অনেক গুণী মানুষের সংস্পর্শে এসেছিলেন। অনেক লেখক তো বটেই, বঙ্কিমচন্দ্র, দ্বিজেন্দ্রলাল রায়রা আছেন, এবং রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন লোকমান্য তিলক, মহাত্মা গান্ধী,
স্বামী বিবেকানন্দর প্রভাব ওর ওপর খুব বেশি পড়েছিল। স্বামী বিবেকানন্দর যে তার আধ্যাত্মিক জীবনে স্বামীজির প্রভাব বোধহয় সবচেয়ে বেশি ছিল। তিনি 1905-এ বিয়ে করেন, 1907-এ তার ছেলে হয়, আর 1945-এ তিনি মারা যান কলকাতায়। 1935 থেকে 1945 তিনি সব কিছুর ছেড়ে দিয়ে শুধু আধ্যাত্মিক জীবন যাপন করেছিলেন। সরলা দেবী ঠাকুরবাড়ির এত নিয়ম ভেঙেছেন এবং অনেক জিনিসেই তিনি প্রথম সেই বাড়িতে করেছিলেন। যেমন তিনি প্রথম মহিলা যিনি বাড়ির বাইরে গিয়ে ম্যাট্রিক পাশ করে, বিএ পাশ করে এমএ পড়েন। শুধু তাই নয়, বাইরে চাকরি পর্যন্ত করতে যান। তারপর অনেক বেশি বয়সে, যে সময় মেয়েদের অল্প বয়সে বিয়ে হয়ে যেত, উনি সেখানে 33 বছর বয়সে বিয়ে করেন। তার এই স্বদেশ প্রেম, তার এই যে বিভিন্ন যুবকদের সঙ্গে নিয়ে বাঙালির চরিত্র গঠন করার জন্যে যে সমস্ত কার্যকলাপ, সবকিছুই তিনি ঠাকুরবাড়ির অন্য মেয়েদের মতন সে পথে চলেননি। তিনি তার নিজের পথে, নিজের মন ও বুদ্ধি দিয়ে বিচার করে তার যা মনে হয়েছিল তিনি সেই পথেই চলেছেন। 1945-এর 18ই অগস্ট তিনি কলকাতায় পরলোক গমন করেন। 19 শতকের নারীদের নিয়ে এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা আমাদের নিশ্চয়ই জানাবেন। যারা নতুন দেখছেন বা আগেকার পর্বগুলি দেখেননি, তাদের জন্যে কয়েকটি লিঙ্ক দেয়া রইল। ভালো থাকবেন।